আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চীনাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, রোডম্যাপ দেখালেন প্রধান উপদেষ্টা। স্বস্তির ঈদযাত্রা, নেই আগের মতো ভোগান্তি। নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে, বলেন রিজভী। শান্তি প্রার্থনায় বায়তুল মোকাররমে ভিড়, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত। অস্ট্রেলিয়ায় ট্যাক্স কর্তনের নতুন মোড়, জনগণের পাশে সরকার। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত, পাশাপাশি থাইল্যান্ডে ভবন ধস। ইসরায়েলে গৃহযুদ্ধ শুরুর শঙ্কা, রাজপথে দুর্বার আন্দোলনে ইসরায়েলিরা। আইপিএলে নতুন বিতর্ক, কলকাতার বিরুদ্ধে বাড়তি সুবিধা নেয়ার অভিযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সরকার প্রধান বলেন, বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশ। এছাড়া বাংলাদেশ একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে, যেখানে গঙ্গা ও ব্রহ্মপুত্র সহ বড় নদীগুলো প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরের কথা উল্লেখ করে তিনি বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে সমুদ্রের সম্ভাবনা তুলে ধরেন। অধ্যাপক ইউনুস বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র নেই। ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্যও স্থলবেষ্টিত। তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেন, যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশের মানব সম্পদের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এবং প্রতি বছর আরও ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ বাস করে, যাদের বেশিরভাগই যুবক, উদ্যমী, সৃজনশীল ও উচ্চাকাঙ্ক্ষী। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. 9 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় ঈদ উল ফিতর উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। তবে ঈদ যাত্রার প্রথম দিনে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বাড়তি চাপ দেখা যায়নি। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘরমুখো যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরছেন। শুক্রবার 28 মার্চ সকালে টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা নির্ধারিত সময়ে বাস পাচ্ছেন। অনেকে আগেই টিকিট কেটে রেখেছেন, আবার কেউ টার্মিনালে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। কিছু সময় অপেক্ষা করলেও বড় ধরনের ভোগান্তি নেই। এ টার্মিনাল থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সিলেট ও সুনামগঞ্জের বাস ছেড়ে যায়। ঢাকা ময়মনসিংহ রুটে এবার নতুনভাবে যুক্ত হয়েছে ইউনাইটেড ট্রান্সপোর্ট, যা এনা পরিবহনের আগের কাউন্টারে যাত্রী সেবা দিচ্ছে। যাত্রীরা তাৎক্ষণিক টিকিট কেটে বাসে উঠতে পারছেন এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই। ঘরমুখো মানুষের স্রোতে যমুনা সেতু টোল প্লাজায় যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় শুক্রবার 28 মার্চ সকাল থেকে এবং জুমার নামাজের পরে টোল প্লাজায় দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন সময়ে এক এক রকম বক্তব্য দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা পতিত সরকারের মতোই। রিজভী আরও দাবি করেন, সরকারের অস্বচ্ছ নীতির কারণে জনগণ নির্বাচনে সঠিক পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারছে না। তিনি বলেন, আমরা দেখছি সরকারের বক্তব্যগুলো এক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ। এইসব কারণেই নির্বাচনী পরিবেশে অস্থিরতা বাড়ছে এবং জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। শুক্রবার 28 মার্চ সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় এবং মুসল্লিদের জন্য ক্ষমা প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। এ সময় হাজার হাজার মুসল্লির আমিন আমিন ধ্বনিতে পুরো মসজিদ মুখর হয়ে ওঠে। মোনাজাতে আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, সাফল্য এবং শান্তির জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শাসক, জনগণ এবং মুসলিম উম্মার সুখ শান্তির জন্য দোয়া করা হয়। শুক্রবার ২৮ মার্চ জুম্মার নামাজের পর খতিব মুফতি আব্দুল মালিক এই মোনাজাত পরিচালনা করেন। মুসল্লিরাও আল্লাহর প্রতি গভীর আস্থার সঙ্গে এই মোনাজাতে অংশ নেন এবং দেশ ও জাতির জন্য দোয়া করেন। অনেককেই কান্না করতে দেখা গেছে। এর আগে জুমার নামাজ উপলক্ষে বাইতুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পল্টন মোড় থেকে শুরু করে উত্তর গেট পর্যন্ত কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দায়িত্ব পালন করেন ডিএমপি, ডিবি পুলিশ এবং এলিট ফোর্স র্যাব। অস্ট্রেলিয়ায় সরকার সম্প্রতি ট্যাক্স কর্তনের একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে, যা দেশের জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হল নাগরিকদের জন্য আর্থিক চাপ কমানো এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। নতুন এই ট্যাক্স কর্তনের পরিকল্পনায় বিভিন্ন স্তরের করের হার কমানো হবে, যা সাধারণ জনগণের জন্য বড় একটি সুবিধা এনে দেবে। বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের জনগণ উপকৃত হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করছে। নতুন বাজেটে ঘোষিত এই ট্যাক্স কর্তনগুলো ২০২৬ এবং ২০২৭ সালে কার্যকর হবে। এই পদক্ষেপ শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং দেশের সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নত করার একটি সুদূর প্রসারী কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। ট্যাক্স কর্তনগুলো কিভাবে কাজ করবে? ২০২৬ সালের ১ জুলাই থেকে নিম্নতম ট্যাক্সের হার ১৬% থেকে কমে ১৫% হবে, অর্থাৎ $১৮,২০১ থেকে $৪৫,০০০ আয় করা ট্যাক্স পেয়ার্স প্রতি ডলারে ১ সেন্ট কম ট্যাক্স দেবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে এই হার আরও কমে ১৪% হবে। নিম্নলিখিতভাবে ২০২৬ সালের ১ জুলাই থেকে ট্যাক্সের স্তরগুলো নির্ধারিত হবে। $১৮,২০০ পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স নেই। $18,201 থেকে $৪৫,০০০ পর্যন্ত ১৫% ট্যাক্স হার। $৪৫,০০১ থেকে $১,৩৫,০০০ পর্যন্ত ৩০% ট্যাক্স হার। $১,৩৫,০০১ থেকে $১,৯০,০০০ পর্যন্ত ৩৭% ট্যাক্স হার। $১,৯০,০০০ উপরে ৪৫% ট্যাক্স হার। বাজেটে আর্থিক প্রভাব। এই উদ্যোগটি বাজেটে প্রায় $১৭.১ বিলিয়ন ব্যয় হবে, যা অর্থমন্ত্রী জিম চ্যালমার্সের মতে একটি মডারেট পদক্ষেপ। আপনি কত সঞ্চয় করবেন? গড় আয় $৭৯,০০০ হলে এই ট্যাক্স কর্তনগুলো বছরে অতিরিক্ত $২৬৮ সঞ্চয়ের সুযোগ দেবে ১৫% হারে। ১৪% হার কার্যকর হলে এটি বছরে $৫৩৬ পৌঁছাতে পারে। $৪৫,০০০ নিচে আয়ের ক্ষেত্রে সঞ্চয় কিছুটা কম হবে। সাপ্তাহিক ভিত্তিতে ২০২৬-২৭ সালে এটি প্রায় $৫ সঞ্চয় হবে, যা ২০২৭-২৮ সালে বেড়ে $১০ হবে। আপনার ব্যক্তিগত পরিস্থিতিতে এই ট্যাক্স কর্তনগুলো কিভাবে প্রভাব ফেলবে তা বিস্তারিত জানার জন্য উপলব্ধ সম্পদের দিকে নজর দিতে ভুলবেন না। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল ৭.৭। এই ভূমিকম্পের ফলে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ এই অঞ্চলের অন্যান্য স্থানে কম্পনের খবর পাওয়া গেছে। শুক্রবার ২৮ মার্চ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা ও বাণিজ্য নগরী চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবরও পাওয়া গেছে। মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে, যার কেন্দ্র ছিল সাগাইং শহরে ১৬ কিলোমিটার। রাজধানী নেপিডো সহ বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে এবং নিরাপদ স্থানে চলে যায়। রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে এবং কিছু এলাকায় ভবনের ক্ষতি হয়েছে। ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডে ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় ভবন থেকে সুইমিং পুলের পানি ছড়িয়ে পড়ছে। রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে
এবং এতে আটকা পড়েছেন অন্তত 43 জন নির্মাণ কর্মী। ব্যাংকক পুলিশ জানিয়েছে, চাতুচাক মার্কেটের কাছে অবস্থিত ভবনটিতে ভূমিকম্পের সময় 50 জন কর্মী ছিলেন। এর মধ্যে 7 জন ভবনটির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন, বাকিরা বের হতে পারেননি। ফিলিস্তিনি যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে টানা যুদ্ধে সাধারণ ইসরায়েলিরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। নেতানিয়াহুকে চাপ দেওয়ার চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েলি রাস্তায় নেমে এসেছেন, যা নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে দেশকে অচল করে দিয়েছে। কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই অন্ধ হয়ে গেছেন যে নিজের দেশে নাগরিকদের উপরেই শক্তি প্রয়োগ করছেন। নেতানিয়াহু বাহিনীর রোষানলে পড়লেও রাজপথ ছাড়ছেন না ইসরায়েলি বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে গৃহযুদ্ধের আবহ তৈরি হচ্ছে। নেতানিয়াহু যদি এখনই পিছু না হটেন, তাহলে খুব শিগগিরই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টজ। দেশকে সম্ভাব্য গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গান্টজ। তিনি বিচারমন্ত্রীকে গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করেন এবং নেতানিয়াহুর পরিকল্পিত বিতর্কিত আইন পাশের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। গান্টজ জানিয়েছেন, আইনটি চূড়ান্ত ভোটে তুললে ভুল করবেন তিনি। আইপিএলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে কলকাতার বিরুদ্ধে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ। ইডেনের পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তারা স্পিন সহায়ক উইকেটে খেলতে চান। তবে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে তার কাছে এমন কোনো আবেদন করা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী আইপিএলে কোনো দলই পিচ কেমন হবে তা নির্ধারণ করতে পারে না। 22 মার্চ ইডেনে কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের আইপিএল, যেখানে কলকাতা প্রথম ব্যাট করে 174 রান করেছিল এবং হার্দিক পান্ডে 3 উইকেট নিয়েছিলেন। বেঙ্গালুরুর স্পিনাররা দাপট দেখালেও কেকেআরের বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন সেভাবে প্রভাব ফেলতে পারেননি। কলকাতার পরের ম্যাচ 3 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছিল কেকেআর এবং বৃহস্পতিবার তারা মুম্বাইয়ে চলে যাবে। সেখানে সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে কেকেআর। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।